সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কের টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি এই মুহূর্তে পুরো বিশ্বব্যাপী আসলে একটি অ্যালার্মিং একটি বিষয় এবং আমরা মনে করি যে এ সম্পর্কে আমাদের সকলেরই আসলে বেসিক নলেজ থাকা উচিত এবং সেখান থেকে আমরা যেন আমাদের যে অংশটি বা দায়িত্বটি পালন করার আছে সেই দায়িত্বটি পালন করতে পারি, সচেতনতার সেই অংশটি আমরা টেক কেয়ার করতে পারি, সেই অংশ থেকে আজকের আলোচনাটি আমরা আয়োজন করেছি। আজকে আমরা আলোচনা করব যে বিষয়ে সেটি এই মুহূর্তে বিশ্বব্যাপী একটি মানসিক প্রকট সমস্যা, যেটা মানুষের জীবনকে ব্যাহত করছে, এমনকি জীবন অবসানেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল আইসোলেশন অথবা সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল উইথড্রয়াল আমাদের আশেপাশে পরিচিত মানুষদের ভিতরে, কমিউনিটিতে, সোসাইটিতে, পরিবারের ভিতরে বা পরিচিত আপনজন, বন্ধু বান্ধব, আমাদের কম বেশি সকলেরই কেউ না কেউ পরিচিত আছে বা অসংখ্য মানুষ পরিচিত আছে যারা তার জীবনে অনেক বেশি সফল। ব্যক্তিগতভাবে সে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে নিজের পরিবারের প্রতি, নিজের কাজের প্রতি, সমাজের প্রতি, কিন্তু ভিতরে ভিতরে মানুষটি একটি ভীষণ রকমের বিষণ্ণতা, একাকিত্ব লালন করছে। কিন্তু বাইরে থেকে আমরা কিন্তু সেটা অনেকেই বুঝতে পারছি না, কারণ আমরা অনেকেই হয়তোবা সচেতন না বা আমরা অনেকেই হয়তোবা যথেষ্ট পরিমাণে আমরা জ্ঞাত নই যে আসলে যে সাইন সিমটমগুলো ওই মানুষটি দেখাচ্ছেন সেটি যে আসলে একটি গভীর বিষণ্ণতার লক্ষণ, যেটি পরবর্তীতে তাকে সুইসাইডের মতো একটি কঠিন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আমরা বিশেষভাবে সেই জন্যই আয়োজন করেছি যেন আমরা প্রত্যেকেই জেনে নিতে পারি যে আসলে একজন মানুষ যখন ভিতরে ভিতরে ভীষণভাবে বিষণ্ণতায় ভুগছেন, একাকিত্বে ভুগছেন এবং সেখান থেকে তিনি হয়তোবা তার জীবন নাশের কথাও চিন্তা করছেন, বন্ধু হিসাবে, পরিবারের একজন আপন ব্যক্তি হিসাবে আমরা কি করে তাকে সাহায্য করতে পারি? আমরা সাহায্য করতে পারি একটি জীবন অসময়ে ঝরে যাওয়া থেকে রুখে দিতে। আজকে আমাদের সাথে এই বিশেষ আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের সকলের প্রিয় মুখ, সাইকিয়াট্রিস্ট ডক্টর মোবাশেরা রাশি। ডক্টর মোবাশেরা রাশি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ হাফসা, বিশেষ আলোচনায় আমাকে ইনভলভ করার জন্য। এটি আসলেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি খুবই আনন্দিত যে আমরা এটা নিয়ে কথা বলব। আপনাকেও আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে বিশেষভাবে যে সুইসাইডের যে অ্যালার্মিং সাইনগুলো একজন মানুষ প্রদর্শন করেন সেগুলো যেন আমরা প্রত্যেকেই জেনে নিই, আমাদের আশেপাশে পরিচিত বা কাছের মানুষদের ভিতরে যারা এই ধরনের একটি সমস্যায় ভুগছেন, আমরা যেন সেই সমস্যার ভুগা মানুষটির যে সিমটমগুলো তিনি দেখাচ্ছেন সেটা আমরা চিনে নিতে পারি এবং সেখান থেকে আমরা প্রত্যেকে নিজের দায়িত্বটি পালন করতে পারি সেই মানুষটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনি অবশ্যই একজন ভীষণ ভালো চিকিৎসক, কিন্তু তারপরেও আপনার যে সংবেদনশীলতা মানুষ হিসাবে সেটি আমি আসলে সবসময় ভীষণ আমাকে মুগ্ধ করে এবং আপনার প্রতি তার জন্য অবশ্যই বিশেষ কৃতজ্ঞতা আবারও জানাতে চাচ্ছি। কারণ আসলে আমরা প্রত্যেকটা মানুষ যদি এই ছোট ছোট দায়িত্বগুলো আমাদের ব্যক্তি পর্যায় থেকে পালন করি তাহলে মনে হয় আমাদের সমাজের অনেক বড় সমস্যাই আসলে সমাধান হয়ে যাওয়া সম্ভব। তো আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে এখনকার সময়ে দেখা যাচ্ছে যে খুব কমন একটি সিচুয়েশন যে একজন মানুষ, তিনি ছেলে অথবা মেয়ে, তিনি হয়তো ব্যক্তি জীবনে অনেক বেশি সফল, তিনি একজন সফল বাবা অথবা মা, অথবা তিনি একজন সফল ব্যক্তিত্ব, তার প্রফেশনাল লাইফেও তিনি ভীষণভাবে সফল এবং বাইরে থেকে আমরা যখন দেখছি আসলে আমরা মনে করছি যে তিনি আমাদের অনেকেরই আদর্শ,
কিন্তু ভিতরে ভিতরে মানুষটি ভীষণ একাকিত্বে ভুগছেন, যদিও হয়তোবা তিনি নিজেই জানেন না যে কেন তার এই একাকিত্ব, কেন তার ভিতরে এই বিষণ্ণতা বা কষ্ট। এবং খুব কমনলি দেখা যায় এই ধরনের মানুষগুলো স্বেচ্ছায় একটি সামাজিক নির্বাসন এর ধরনের জীবনযাপন করেন। তারা খুব বেশি সোশ্যালাইজেশন করেন না, তাদের খুব বেশি সত্যিকার অর্থে ওরকম কোনো বন্ধু বান্ধব বা কাছের মানুষ থাকে না। তো সেই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে, একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনি এই ধরনের সিচুয়েশন কতটা এক্সপেরিয়েন্স করছেন, আপনার ব্যক্তি অভিজ্ঞতাগুলো কি, এবং আপনি সেই পর্যায় থেকে এই ধরনের পেশেন্টদের জন্য কিভাবে করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন? এই যে বললে যে সোশ্যাল আইসোলেশন অথবা সোশ্যাল উইথড্রল এবং ডিপ্রেশন, এই দুটা কিন্তু দুই দিকেই, মানে দুই ধার আলাদা একটা অস্ত্র। ডিপ্রেশন থেকে মানুষ সোশ্যাল আইসোলেটেড হতে পারে, মানে এটা একটা সিমটম অফ ডিপ্রেশন। আবার যারা সোশ্যালি they don't feel comfortable or they have some certain issues in socialization, ওরাও পরবর্তীতে ওরা ডিপ্রেসড হয়ে যায়। সো এটা কিন্তু দুই দিক দিয়ে যায়। তো প্রথমে আগে বুঝতে হবে যে কেউ যখন, আমি সোশ্যাল আইসোলেশনে আগে একটু ফোকাস করি, যদি কেউ সোশ্যালি হঠাৎ মানে আইসোলেটেড থাকে, তাহলে আগে চিন্তা করা উচিত যে এটা কি নতুন জিনিস নাকি এই মানুষটা এরকমই। কিছু কিছু মানুষ থাকে যারা নাকি বরাবরই একা থাকতে পছন্দ করে, তারা এটা আমাদের একটা পার্সোনালিটির মধ্যে পড়ে, যেমন স্কিজয়েড পার্সোনালিটি। ওরা কখনো সোশ্যাল হয় না, ওরা থাকে একলা একলা, এবং ওটাতেই কমফোর্টেবল। ওরা মানুষজনের সাথে ওরা ওভাবে খুব একটা কথা বলে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না। এবং তারা জব যে খুঁজে নেয়, সেই জবগুলো খুব এমন জব যেখানে মানুষের সাথে মানুষের কোনো ইন্টারাকশন নাই। তো এটা হলো একটা পার্সোনালিটি। আরেকটা জিনিস আছে হচ্ছে যে সোশ্যাল এংজাইটি, যে তার কোনো সোশ্যাল এংজাইটি হচ্ছে কিনা, সেটা কিন্তু নতুন করে হতে পারে। স্পেশালি আমি বাচ্চাদের মধ্যে দেখেছি যে যখন তারা এলিমেন্টারি স্কুলে যায় তখন একরকম, মিডল স্কুলে, স্পেশালি মিডল স্কুল এবং হাই স্কুলের মাঝামাঝি সময় সোশ্যাল এংজাইটিটা কিন্তু, মানে আমরা প্রচুর পেশেন্ট পাই এই সময়কার এই বয়সী বাচ্চাগুলা যারা নাকি সোশ্যাল, এটা হচ্ছে আসলে অ্যাডোলেসেন্স হয়, হ্যাঁ, যে ওদের যে ট্রান্সফরমেশনটা হরমোনাল এবং বয়সের সাথে সাথে নিজেকেই নিজের ভিতরে নতুন করে আবিষ্কার করা, এবং সেই সাথে আসলে যে নানা ধরনের প্রশ্ন একই সাথে তাদের মাথায় হতে থাকে যে আমি কে, বা আমার আসলে রোলটা কি, আমার, এবং নানা ধরনের ওদের ওই সময় যে একটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড সারাউন্ডিংস এর সাথে। অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড বললে যে ওরা এখন হাই স্কুলে যাবে, এখন হাই স্কুলে জুনিয়র হাই পর্যন্ত তাদের ফ্রেন্ডস একরকম ছিল, ওখান থেকে একটা নতুন জায়গায় গিয়ে, এবং তারা তখন কিন্তু টিনএজ, তো তাদেরকে নতুন করে বন্ধু বানাতে হয়। এইটার কারণে তারা প্রচুর একটা মানে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ অ্যাডোলেসেন্ট চিলড্রেন, ওরা কিন্তু সোশ্যালি মানে এংজাইটিতে ভুগতে শুরু করে। এবং আমরা প্রচুর পেশেন্ট পাই যে ওই সময় তারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, বাইরে যায় না, স্কুলে যায় না, কারণ ওই যে ওখান থেকে প্রথমে একদিন দুদিন কম যায়, তারপরে একদিন হয়তো যায়, ওখানে গিয়ে স্কুলে গিয়ে দেখে ফ্রেন্ড বানাতে পারতেছে না, তারপরে ওই আস্তে আস্তে করে ওরা সোশ্যাল এংজাইটিতে ভুগতে থাকে। এবং এটা অনেক সিভিয়ার পর্যায়েও যায়, যে এমন সময় যে ওরা সিভিয়ারলি ডিপ্রেসড এবং তাদের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন হয়, এবং মানে ওরা ফাংশন লেভেল, যেটা আমরা বলি যে ফাংশনাল লেভেল এত নিচে চলে যায়, তারা আর মানে তাদেরকে হসপিটালে এনে ভর্তি করতে হয়, এত সিরিয়াসলি যেতে পারে। আর বড়দের বেলায় যেটা অ্যাডাল্টদের বেলায় যেটা হয় আর কি, তারা সোশ্যালি অনেক অনেক বড় মানুষ আছে যারা নাকি এদের মানে দেখা যায় যে এরা কোনো না কোনো রকমের এংজাইটিতে আগে থেকেই ভুগতো, এবং এই সোশ্যাল এংজাইটিটা একটা নতুন এংজাইটি, যখন তারা একটা নতুন পরিবেশে যায় অথবা ফ্রেন্ড সার্কেলে মনে করে যে আমি ওখানে গেলে আমাকে কি যেন একটা বলবে, এই যে মানে একটা জাজ হওয়ার যে একটা টেন্ডেন্সি, এখান থেকে তারা করে কি ওই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা শুরু করে। তো ওই অ্যাভয়েড করতে করতে আস্তে আস্তে এই বিহেভিয়ারটা এত বেশি বেড়ে যায় যে তারা দেখা যায় টোটালি সোশ্যালি আইসোলেটেড হয়ে পড়ে। তখন কারণ কি, এটা তো তাদের মাথার মধ্যে যে আমি কি বললাম, এই কথাটা আমি বললাম, এখন ওরা এই কথাটার ওরা এরকম মিনিং বের করবে, এটা জাস্ট তাদের থট। এটা কি আপনি অনেক
অনেকটাই প্যারানয়া টাইপের কোনো ইস্যু বলে মনে করেন? না, এটা ঠিক প্যারানয়া না, এটা মানে এটা হলো ঠিক ওই যে একটা ফিয়ার অফ বিং স্ক্রুটানাইজড, মানে যে অন্য মানুষ তাকে, মানে ফিয়ার অফ বিং ক্রিটিসাইজড বাই আদার, যে আরেকজন তাকে সমালোচনা যে করবে। অনেক গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করছেন তার কাজের জায়গায়, তার আশেপাশের সোসাইটিতে বা তার পরিবারে, সেই মানুষটি তো আসলে একটি অনেক বেশি কনফিডেন্ট পারসন। সে একই মানুষ কেন একটি সোশ্যাল একটি অ্যারেঞ্জমেন্টে নিজেকে নিয়ে এতটা বেশি ল্যাক অফ কনফিডেন্সে ভুগছেন বা এত বেশি কনফিউশন ফিল করছেন? এর কি কোনো সাইকিয়াট্রিতে কি এর কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এটার ব্যাখ্যা হলো এংজাইটি, আর কিছু না। যে এংজাইটিটা হলো আসলে তো আমাদের হচ্ছে ফিয়ার অফ আননোন, যেটা নাকি আমরা যেটা জানি না, ওটারই ফিয়ারটাই হলো এংজাইটি। সো আমরা জানি না যে কি হচ্ছে, কিন্তু ওটা নিয়ে আমি চিন্তা করতেছি, তারপরে আমার নেগেটিভ থট ইজ কামিং, দেন আই এম অকুপাইড উইথ দোজ থটস অ্যান্ড দেন আই এম ওভার থিঙ্কিং। সো ইটস ওয়ান আফটার অ্যানাদার, এবং এই করতে করতে দেখা যায় যে মানে সঠিক যেভাবে যে আমাদের যে চিন্তা ভাবনা করার দরকার, আমরা তারা সেই সঠিকভাবে চিন্তা ভাবনাটাই করতে পারে না। তো এই কারণেই ওই যে আমরা যে বলি যে সিবিটি, যেটা মানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ওটা হলো ওই জায়গায় কাজ করে যে ফল্টি কগনিশন, মানে কিভাবে ভুলভাবে ভাবতেছে, যে সেটাকে ঠিক করার জন্য ওটা একটা ট্রিটমেন্ট। তো এই অ্যাডাল্ট যারা, তারা যখন এই সোশ্যাল এংজাইটিতে ভুগে, এটার আবার আরেকটা ব্যাপার আছে যে অনেকে তার কোনো এংজাইটি নাই, কিন্তু তাদের পারফরমেন্স এংজাইটি আছে। যেমন পারফরমেন্স এংজাইটি সবারই আছে, যেমন আমারও কিছু না কিছু আছে। তো যদি কোথাও কোনো প্রেজেন্টেশন করতে হয়, তো দেখা যায় যে তারা করতে পারে না। এটা তো আমরা একটু আমাদের কি হয়, হয়তোবা তিনি করছেন কিন্তু ভিতরে ভিতরে তিনি অসম্ভব স্ট্রেস ফিল করছেন। অনেকে আছে করতে পারে না, মানে তারা এত এংজাইটিতে মানে ভুগে যে তারা এটাকে অ্যাভয়েড করে। তখনই ওটা আসলে অ্যাকচুয়ালি ইটস এ ডিসঅর্ডার, যখন মানুষ আর ওটা কোনোভাবে করতে পারে না। আর আমরা তো যেভাবেই হোক কোনো না কোনোভাবে করে ফেলতেছি, কিন্তু যারা করতে পারছে না তখনই এটা হলো সোশ্যাল এংজাইটি, কিন্তু এটা পারফরমেন্স এংজাইটি অ্যাকচুয়ালি। এটাও কিন্তু সোশ্যাল এংজাইটি। আমি আসলে স্পেসিফিক্যালি যেই গ্রুপ অফ পিপলদের কথা বললাম, আমি আমার জেনারেশনে বা আমার পরবর্তী জেনারেশনের ভিতরে এটি অনেক বেশি কমনলি অবজার্ভ করছি এই মুহূর্তেই, যে তারা প্রত্যেকেই কিন্তু প্রফেশনালি খুব হাইলি পারফর্মিং পিপল, এবং তারা কিন্তু তার কাজের ক্ষেত্রে হয়তোবা অনেক বড় গ্রুপ তারা লিড করছে, কিন্তু যখন ব্যক্তিগত পর্যায়ে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে হবে, আমি দেখি যে হয়তোবা এরকম কোনো সিচুয়েশন যেটা তিনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না, তাকে যেতেই হবে। এবং হয়তোবা 2-3 দিন আগে থেকে আমি দেখি যে মানুষটা মোটামুটি অসুস্থ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে সে ওই প্রেশারটা নিতেই পারছেন না। এবং তারপর যখন সে ওই অনুষ্ঠানটা থেকে বা সেই গ্যাদারিংটা থেকে আসলেন, মনে হলো যেন তাকে কোনো একটি পানিশমেন্ট দেওয়া হয়েছিল। সে কিন্তু আসলে এনজয় করছেন না। এবং আমার পরিচিত, আমার পরিবারেও আছে, আমার বন্ধু বান্ধবের ভিতরে আছে। তো আমি দেখেছি যে সেখান থেকে তারা একটি সিভিয়ার আইসোলেশনে চলে যাচ্ছেন। তারা ইন্টেনশনালি কিন্তু গ্যাদারিংগুলো অ্যাভয়েড করছেন। সেটা স্মল গ্রুপ হতে পারে, বিগ গ্রুপ হতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু খুব চাচ্ছেন মানুষের ভিতরে যেতে। আমার সাথে কিন্তু শেয়ার করেন যে তিনি অসম্ভব লোনলি ফিল করেন, হ্যাঁ, একাকিত্বে ভুগেন, এবং তিনি খুব চান মানুষের ভিতরে যেতে, মানুষের সাথে মিশতে। কিন্তু খুব কমন যে কমপ্লেইনটা আমি পাই সেটা হচ্ছে যে তিনি যে ধরনের মানুষের সাথে কমফোর্টেবল ফিল করেন সেরকম মানুষ তিনি কোথাও খুঁজে পান না। তো আমি অনেক সময় এটা বলবার চেষ্টা করি যে আসলে কেউই তো আর
এক্স্যাক্ট আরেকটা মানুষের মতো হবে না, আমার মতো হুবহু তো কেউ হবে না, কিন্তু সেই কম বেশি মিল অথবা অমিল সবকিছু সহই কিন্তু আমরা সবাই সমাজের ভিতরে একটি অংশ হিসাবে আমরা একসাথে সবাই থাকি। তো সেখান থেকে কিন্তু আসলে আমাকে অনেক বেশি ওপেন হতে হবে, আমাকে রিসিপটিভ হতে হবে। তো সেক্ষেত্রেও হয়তো অনেকে বলছেন যে হ্যাঁ তার সেই সমস্যাটিও নেই, কিন্তু তার সমস্যা হচ্ছে সে মনে করছেন যে তাকে সবাই হয়তো বা খুব ক্রিটিসাইজ করছেন, তাকে নিয়ে হাসাহাসি করছেন এবং নানা ধরনের নেগেটিভিটি। দেখা যাচ্ছে যে একটা গ্যাদারিংয়ে যাওয়ার পরে তিনি হয়তো বা মাসখানেক নর্মালি হতে পারলেন না, সারাক্ষণ তার মাথায় ঘুরছে যে আমাকে নিয়ে কি ভাবলো, আমাকে নিয়ে কি বললো, বা আমার পিছনে কেউ শত্রু হয়ে গেল কিনা। তো এই সিচুয়েশনটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন এবং আসলে এই ধরনের পেশেন্টদের জন্য আপনার অ্যাডভাইসগুলো বা ট্রিটমেন্টগুলো কি? তুমি যে যাদের কথা বললে এরকম আমার মনে হয় যে আমাদের সমাজে আমরা যদি আশপাশ দিয়ে তাকাই তাহলে অনেকেই এরকম আছে। কেউ যদি তার কমফোর্ট লাইক সে যদি বলে যে আমি এরকম গ্যাদারিং পছন্দ করি এবং সেখানে সে ভালো নর্মাল, কিন্তু ধরো তাকে একটা অন্য আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে নাকি তার মনের মতো লোকজন কিংবা তার পছন্দের লোকজন নেই এবং সেখানে সে এংজাইটি ফিল করছে, তাহলে কিন্তু এটাকে সোশ্যাল এংজাইটি বলা যাবে না। সোশ্যাল এংজাইটি মানে যে কোনো সোশ্যাল ওকেশন, হ্যাঁ, তো যে কোনো সোশ্যাল ওকেশনেই তারা এংজাইটি ফিল করবে, বাইরের মানুষের মধ্যে এংজাইটি ফিল করবে, তারা বাইরে বাথরুম ইউজ করতে পারে না, তারা বাইরে বসে খেতে পারে না, তারা এই আমি বলতে চাচ্ছি তাদের ডিস্ট্রেস লেভেলটা এইখানে। হ্যাঁ, আর তুমি যাদের কথা বলছো যে তারা আনকমফোর্টেবল ফিল করছে কিংবা তারা খুশি না, তারা হয়তো রাগ যে আমাকে এখানে যেতে হলো কেন, না বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে তারা প্যারানয়া হয়ে যাচ্ছে। সে অনুষ্ঠানের পরে হয়তো বা 1 মাস সে চিন্তাই করছে যে তাকে নিয়ে কেউ কিছু বললো কিনা, বা তিনি ভাবছেন যে আসলে তাকে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে বা হেসেছে বা তাকে ক্রিটিসাইজ করেছে, তাকে ছোট করেছে এরকম। এবং যখন আমি জিজ্ঞেস করছি যে আসলে কোনো স্পেসিফিক কেউ কোনো কিছু নির্দিষ্ট তাকে বলেছে তিনি শুনেছেন কিনা, বা তখন কিন্তু তিনি বলছেন যে না, কিন্তু তিনি জানেন বা তিনি ভাবছেন। এটা কিন্তু সম্পূর্ণ তার নিজের চিন্তা, তার মাথার ভিতরে হচ্ছে। তো আসলে আমার কাছে মনে হয়েছে যে এটি কিন্তু খুব অ্যালার্মিং এই মুহূর্তে, কারণ আমি এখান থেকে দেখেছি যে এই ধরনের মানুষ এত মানে হাইলি পারফর্মিং, কিন্তু ব্যক্তি জীবনে তিনি কিন্তু অনেকটাই বলা যায় যে একটা নন ফাংশনাল লাইফ লিড করছেন। এবং গ্র্যাজুয়ালি কিন্তু আমি দেখেছি সেটা একসময় তাকে উইথড্রল থেকে এরকম সিচুয়েশনে নিয়ে যায়। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে আমি যদি বলি, এখানে অনেক বড় বড় সেলিব্রিটি বা অনেক পপুলার পিপলরা কিন্তু আলটিমেটলি একটা সার্টেন এজে যে দেখা যাচ্ছে সুইসাইড করছেন বিকজ অফ আইসোলেশন। ওই বড় বড় যেসব সেলিব্রিটিদের কথা বললে তাদের তো অনেকের কথা আমরা জানিই না, আমরা আনটিল মানে আমরা এরকম একটা খারাপ সংবাদ পেলাম, জি, এবং আমরা অবাক হয়ে গেলাম যে উনি কি করে মানে এভাবে উনি সুইসাইড করলেন। আমরা তো জানতাম না। এই ধরনের পেশেন্টকে আপনারা কিভাবে সাহায্য করছেন, মানে তাদের জন্য অ্যাডভাইসগুলো কি এবং ট্রিটমেন্ট থাকলে সেটাই বাকি। আমি এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি। আমি মনে করছি যে আমাদের অনুষ্ঠানটি যদি এরকম 5 জন মানুষও দেখে, তাহলে সেই 5 জন মানুষের কাছেও যদি আমরা ইনফরমেশনটা পৌঁছে দিতে পারি। সোশ্যাল আইসোলেশন অথবা এই ওই ডিস্ট্রেসের লেভেলটা চিন্তা করতে হবে যে এটা কোন লেভেলে আছে। ওই লেভেলটা যদি এরকম হয় যে কেউ কিছুটা আনকমফোর্টেবল বাট তার ফাংশনাল লেভেল ঠিক আছে, তো ওইটা থাকলে তার একরকমের ট্রিটমেন্ট। আর যদি ওই লেভেলে যায় যে তার সে আর ফাংশন করতে পারছে না, এবং এই আমি যেটা আগেও বলেছি যে সোশ্যাল আইসোলেশন এবং ডিপ্রেশন খুব ক্লোজলি রিলেটেড, এবং মানে এটা কোমরবিডভাবে থাকে, একসাথে থাকে। কারণ ওরা আলাদা থাকতে থাকতে ওই নেগেটিভ থটস, দেন ডিপ্রেশন, স্যাড ফিল করে, ডিপ্রেসড হয়ে যায়, এবং তখন ওই ডিপ্রেশনের যদি বেশি হয় তখন ওই সুইসাইডাল টেন্ডেন্সি কিংবা আইডিয়েশন এগুলো তখন থাকে আর কি। তো ওই ফাংশনাল লেভেলের কথা চিন্তা করে তার ট্রিটমেন্ট করাতে হবে। যেমন যদি কেউ তার সোশ্যাল আইসোলেশন অল্প থাকে, তারা থেরাপি নিতে পারে। যদি সেরকম একটু বেশি হয় তাহলে তখন তার দেখা যায় যে তার ডিপ্রেশন আছে, সাথে এংজাইটি আছে সাথে, তখন তার ওই যে মেডিকেশন নিতে হবে। আর যদি কেউ সুইসাইডাল
কোনো আইডিয়েশন কিংবা কোনো রকমের স্টেটমেন্ট কিংবা কোনো রকমের বিহেভিয়ার যদি শো করে, তাহলে তাকে অবশ্যই হয় হসপিটালাইজ করতে হবে ডিপেন্ডিং অন সিভিয়ারিটি, অথবা অ্যাটলিস্ট ইমার্জেন্সি রুমে নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে খুব সহজ করে যে আলোচনাটি করছি, এই আমাদের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে যে প্রত্যেকটি স্তরের মানুষের কাছে এই ইনফরমেশনটি বা এই মেসেজটি পৌঁছে দেয়া যে আমাদের আশেপাশে পরিচিত যে কোনো মানুষই তিনি বিষণ্ণতায় ভুগছেন বা লোনলিনেসে ভুগছেন, আইসোলেশনে ভুগছেন, আপনার পরিবারের ব্যক্তি, আপনার বন্ধু, হয়তোবা আপনার খুবই কাছের মানুষ, তিনি মানুষের ভিতরে যেতে চাচ্ছেন না। সেই মুহূর্তেই কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে মানুষটির ভিতরে কোথাও কোনোভাবে কোনো বিষণ্ণতা কাজ করছে, এবং সেখান থেকে আমাকে সচেতন হতে হবে ব্যক্তি পর্যায় থেকে। তার সাথে যে আমার একটি বন্ধুত্ব বা একটি কাছের সম্পর্ক, সেই অবস্থান থেকে তার সাথে কথা বলবার চেষ্টা করা, যে তাকে কোনোভাবে আমি একটি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাচ্ছি। অবশ্যই তিনি যেন কোনোভাবে অফেন্ডেড ফিল না করেন, সেভাবে করে আমাদেরকে কথাটি বলতে হবে। কিন্তু আমাদেরকে কিন্তু কথাটি বলতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। শুরুতে সে খুব অল্প পর্যায়ের অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে মেডিকেশনগুলো অথবা ডিপ্রেশনের যে মেডিকেশনগুলো, এগুলো ট্রাই করতে পারেন, অথবা তার ডায়াগনোসিস অনুযায়ী যেটা দরকার সেই ধরনের ওই মেডিকেশন তিনি ট্রাই করতে পারেন, থেরাপিস্টের কাছে যেতে পারেন। এবং একই সাথে দরকার হলে তাকে কিন্তু বিভিন্ন ধরনের, আমরা জানি এই ধরনের সিচুয়েশনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ থেরাপিও আছে, পিয়ার গ্রুপ সাপোর্ট আছে, সেই ধরনের গ্রুপগুলোতেও কিন্তু উনি ইনক্লুড হতে পারেন। এই ধরনের সিচুয়েশনে সাধারণত পেশেন্ট কিন্তু নিজের আগ্রহ বা মোটিভেশনটি হারিয়ে ফেলে, সেই কারণে তার পরিচিত মানুষের কাছ থেকে সাপোর্টটি আসলে সব থেকে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। এবং আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে আমাদের ভিতরে এখনও অনেক বেশি সোশ্যাল ট্যাবু। আমরা সাইকিয়াট্রিক কোনো প্রবলেমের জন্য ওষুধ খেতে এখনও কিন্তু আমরা একদম কমফোর্টেবল ফিল করি না। আমরা মনে করি কোনো সাইকিয়াট্রিক প্রবলেমের যদি ওষুধ খাওয়া হচ্ছে তাহলে উনি পাগল নাকি, বা আমি কি পাগল, আমি কেন এ ধরনের ওষুধ খাবো, এ ধরনের চিন্তার কিন্তু আসলে কোনো কারণ নেই। আমাদের শারীরিক অসুস্থতার মতো মনের অসুস্থতাও একটি খুবই স্বাভাবিক একটি জিনিস, এবং তার জন্য আমাদের যে ধরনের ওষুধ খাওয়া দরকার আমরা সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবো। কারণ আমরা জানি আমাদের ব্রেইনে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার, বিভিন্ন ধরনের হরমোনাল যে অ্যাক্টিভিটিসগুলো হয়, অনেক সময় সেগুলোর মাত্রা পরিবর্তন হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সূত্রপাত হয়, এবং ওষুধগুলোর কাজ হচ্ছে এই লেভেলগুলোকে কন্ট্রোল করা। সুতরাং এটি আসলে মনে করবার কোনো কারণ নেই যে আমি তো পাগল না, আমি কেন এ ধরনের ওষুধ খাবো। এবং অনেকেই মনে করেন এ ধরনের ওষুধ খেলে অ্যাডিকশন হয়ে যায়, এটিও আসলে ভাবার কোনো কারণ নেই। কারণ ওষুধ কিন্তু একটা ডোজে আপনাকে দেওয়া হবে এবং ট্যাপারিং করে করে আস্তে আস্তে পেশেন্টকে উইথড্রল করা হবে। সেখান থেকে অ্যাডিকশনের কোনো ভয় ভীতি থাকার আসলেই কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবার জন্য অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসক সবসময় আপনার সাথে আছেন। ডক্টর রাশি, আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের সিচুয়েশনে আমরা দেখি যে খুব উচ্চশিক্ষিত মানুষের ভিতরেও আসলে কোনো সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য ওষুধ খাবার একটি খুব ধরনের অনীহা, এবং এটিও আমি দেখেছি যে খুব উচ্চশিক্ষিত মানুষরা কথা বলেন, তার পরিচিত কেউ সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য ওষুধ খাচ্ছে সেটি যদি জানতে পারেন, মানুষ কিন্তু কথা বলে, আমি দেখেছি, বলে যে না উনি তো আসলে একটু সমস্যা, মাথায় সমস্যা, ওষুধ খেতে হয়, যেটি আসলে খুবই একটি দুঃখজনক বিষয়। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি বলবো যে খুব কঠোরভাবে আপনার বার্তাটি আপনি এই বিষয়ে যদি আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ। এটা আমাদের খুবই কমন জিনিসটা, আমাদের সবসময় এটা নিয়ে কথা বলতে হয়। তো দুঃখজনকভাবে হলেও সত্যি যে আমি ডাক্তার দেখেছি, ডাক্তার তারা নিজেরা ডাক্তার, অথচ তারা মনে করে যে ওষুধ না খেলেও চলবে। যদি সুগারের কথা বলি, আমি অন্য উদাহরণ দিই, যেমন ডায়াবেটিস, তারা বলে যে আমি প্রি ডায়াবেটিক, হ্যাঁ, অথচ হয়তো তার নাম্বারটা তার ডায়াবেটিসের মধ্যে পড়ে। কোলেস্টেরল, তারা ওষুধ খেতে চায় না, তারা বলে আমি হাঁটি, খাবার কন্ট্রোল করব। কিন্তু আমি সবসময় বলি, এগুলির উদাহরণ আমি সবসময় সাইকিয়াট্রিক মেডিকেশন দিয়ে দিই, যে
যারা ওষুধ খেয়ে যখন আমি এডুকেশন মানে সাইকো এডুকেশন দিই মেডিকেশনের ব্যাপারে, তখন আমি বলি যে আপনাদের যদি ব্লাড প্রেশার বাড়ে তখন কি করবেন? তাহলে ব্লাড প্রেশার বাড়লে তো আপনার ওষুধ না খেলে আপনার কমবে না, কোনো সমাধান নেই। এবং অনেকে আবার এই গ্রুপও আছে যে যারা বলে আমরা থেরাপি নেব, হ্যাঁ, কিন্তু তখন ওষুধ খেতে চাচ্ছে না। তো তখন আমি বলি যে হ্যাঁ, থেরাপি এবং মেডিসিন দুটা যদি একসাথে দেওয়া হয় সেটার ইফেক্টিভনেস সবচেয়ে বেশি। হ্যাঁ, থেরাপি নিতে পারেন, কিন্তু থেরাপি আপনার কাজ করবে অনেক দেরি করে, কিন্তু এটার সাথে যদি একটা মেডিসিন অ্যাড করেন তাহলে অনেক তাড়াতাড়ি কাজ করবে। যেমন আমি উদাহরণ দিলাম যে আপনি ব্লাড প্রেশার কিংবা আপনার কোলেস্টেরল আপনি এক্সারসাইজ করে ওয়েট লস করে কমাতে পারেন, কিন্তু সেটা তো টাইম নেবে, কারণ আপনার যে এখন যে ওয়েটটা আছে সেটার থেকে কমতে সময় লাগবে। কিন্তু আপনার এক্ষুনি কমানো দরকার, এক্ষুনি আপনার ওষুধ দরকার যাতে করে আপনার কোলেস্টেরল লেভেলটা নর্মাল থাকে, আপনার সুগার লেভেলটা নর্মাল থাকে। তো আমি বলবো যে যারা দুই গ্রুপের মানুষ আছে, এক গ্রুপের মানুষ তারা খুব ওষুধ পছন্দ করে, তারা সবসময় ওষুধ, তাদেরকে বললে কোনো সমস্যা নেই, তারা এবং রাজি হয়ে যায়, কোনো কারণ ছাড়া ওষুধ খায়। আর আরেক গ্রুপ আছে যারা কিছুতেই খেতে চায় না, তাদের বিভিন্ন রকম সমস্যা, এটা সেটা, এমনকি এদের মধ্যে ডাক্তাররাও আছে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আসছি আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। আলোচনা করব সুইসাইডের রেড ফ্ল্যাগ নিয়ে। আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে আজকের আলোচনায় সোশ্যাল আইসোলেশন এবং ডিপ্রেশন এবং সুইসাইডাল যেসব সিমটমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা। ডক্টর রাশি, আপনার সাথে আলোচনায় ছিলাম সোশ্যাল আইসোলেশন থেকে যে ডিপ্রেশনের অ্যাটিটিউডগুলো, সেখানে এই পর্যায়ে জানতে চাইবো যে সুইসাইডের জন্য রেড ফ্ল্যাগগুলো কি? আমার মনে হয় যে এগুলো জেনে নেওয়া আমাদের প্রত্যেকের জন্য খুব জরুরি। বিশেষভাবে আপনি ব্যক্তিগত পর্যায়ে আমাকে বলেছেন যে আপনি এটি আলোচনা করতে চাচ্ছেন, ইনফরমেশনটি সকলের সাথে শেয়ার করতে চাচ্ছেন, যেন আমরা প্রত্যেকে এই বিষয়ে জানতে পারি এবং আমার আশেপাশে পরিচিতদের ভিতরে যে মানুষটি এ ধরনের সিমটম প্রদর্শন করছে তার প্রতি আমরা সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে পারি। থ্যাংক ইউ। এটা আসলেও মানে এটা বোধহয় সব মানে উপরের তালিকায় পড়ে আর কি, গুরুত্বের দিক দিয়ে। তো সুইসাইড আমাদের জন্য খুব একটা দুঃখজনক ব্যাপার। তো এটা যখন ডিপ্রেশন থেকে অথবা অন্য কোনো সাইকাইট্রিক কারণে হয়, তখন ওটা বিভিন্ন রকম সাইন সিমটম থাকে। আমরা কখনো এটা বলে যে আমরা কখনো সুইসাইড প্রেডিক্ট করতে পারি না, কিন্তু আমরা সবসময় কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো দেখতে পারি যে কোন পেশেন্টের কোনটা রিস্ক ফ্যাক্টর, পেশেন্ট এখন কি করছে কিংবা কি বলল কিংবা কি তার বিহেভিয়ারটা কেমন, এটা আমরা সবসময় কিন্তু এটা আমরা মনে রাখতে পারি। একটা কথা মনে রাখতে হবে যে শুধু ডিপ্রেশনের পেশেন্টরাই যে সুইসাইড করে তা কিন্তু নয়। যদি কারো স্কিজোফ্রেনিয়া থাকে তারাও কিন্তু সুইসাইড করে, যাদের বাইপোলার ডিসঅর্ডার আছে তারাও কিন্তু সুইসাইড করে, এমনকি অনেকের পার্সোনালিটি ডিসঅর্ডার যেমন বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার তারাও কিন্তু সুইসাইড করে। তাদের মধ্যে স্বাভাবিকভাবে যেটা নর্মালি থাকে সেটা হলো সেলফ হার্মিং বিহেভিয়ার, যেটাকে আমরা বলি, মানে ওরা নিজেকে মারতে চায় না কিন্তু ওরা নিজের কোনো ক্ষতি করতে চায়, যেমন তারা নিজেদের হাত পা কাটে। কিন্তু এরাও কিন্তু সমভাবে রিস্ক ফ্যাক্টর তাদের মধ্যে থাকে, কারণ কখন কাটতে গিয়ে সেই কাটটা ডিপ হয়ে যাবে এটা কিন্তু কেউ জানে না। সুতরাং ওরা যখন বলে যে আমার এই আই হ্যাভ এ আর্জ টু কাট, আমরা ওটা খুব সিরিয়াসলি নিই। তো যেই রিস্ক ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি যেটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে যে যখন কেউ মুখ দিয়ে এটা বলে
যে আমার আই হ্যাভ আইডিয়েশন কিংবা আমার এরকম চিন্তা আসছে, তখন ওটাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ সাইকিয়াট্রিস্ট এটাকে প্রশ্নের মাধ্যমে বের করে দেখবে যে আসলে এই আইডিয়েশনটা আসলে কেমন, এটা কি এমন ওই যেটা বললাম আর কি, যে সেলফ হার্মিং বিহেভিয়ারের আইডিয়েশন, নাকি এটা আসলে মরে যেতে ইচ্ছা করছে। কেউ যখন একটা কোনো কিছু করে এবং তাতে করে ওরা বলে যে আমি মরতে চাই কিংবা আমি আই ওয়ান্ট টু ডাই, ওইটাই কিন্তু সুইসাইডাল অ্যাটেম্পট। তো এটা এমনও হতে পারে যে পেশেন্ট একটা স্ক্র্যাচ করেছে, কিন্তু যেহেতু তার সুইসাইডাল আইডিয়েশনটা আছে, তার মানে ওটা কিন্তু একটা সুইসাইডাল অ্যাটেম্পট হিসেবে আমরা ধরি। তো আইডিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, যে সে ভাবছে কি, সে চিন্তা করছে। যখনই আমরা দেখব যে আমাদের পরিচিত কেউ একবার কোনো সুইসাইড করবার জন্য অ্যাটেম্পট নিয়েছিলেন, হ্যাঁ, অথবা তিনি বলছেন যে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, তখনই কিন্তু আমাদেরকে আসলে কেয়ারফুল হতে হবে। সেই পর্যায়ে আসলে আমাদের দায়িত্বটা কি, আমরা কি করে ওই মানুষটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি? যদি তারা ফ্যামিলির সাথে কথা বলে তাহলে তো কথা বলা উচিত, কিন্তু তাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের দ্বারা ইভালুয়েশন করা দরকার। কারণ এটা এটা হয় যে সাইকিয়াট্রিস্টরাই তাদের সাথে কথা বলে ওই বললাম যে আইডিয়েশনটা ওইটা কে আরও ডিটেলভাবে ভাবতে পারে, অথবা ডিটেলভাবে ওটাকে অ্যানালাইসিস করতে পারে যে পেশেন্ট এখন কোন কি পরিমাণ রিস্কে আছে। কেউ যদি একটা সুইসাইডাল অ্যাটেম্পট করে, তারপরে তার আর কোনো অপশন নাই, তাকে ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, যে আপনার পরিচিত কেউ বা হয়তোবা জনপ্রিয় কেউ তার আত্মহনন করেছেন, এবং সেক্ষেত্রে তার আশেপাশের মানুষগুলো কিন্তু জানতো যে তিনি চেষ্টা করছেন, কিন্তু তিনি কিন্তু একা ছিলেন। তো এই ধরনের আইডিয়ার কথা যখন কেউ বলবেন, তাকে কোনোভাবেই কিন্তু একা থাকতে দেওয়া যাবে না, তার সাথে অবশ্যই অ্যাটলিস্ট একজন মানুষের অবস্থান করতে হবে এবং তাকে সার্বক্ষণিক অবজারভেশনে রাখতে হবে। প্রয়োজন হলে আসলে তার সাথে একজন সহযোগী বা কোনো সাহায্যকারীকে রাখতে হবে, কিন্তু তাকে কখনোই একা রাখা যাবে না। হ্যাঁ, আমি যার কথা আসলে বলেছি, তার যখন আমি শুনেছি যে উনি আগের দিন একটা অ্যাটেম্পট নিয়েছিলেন, তখন আমার ভীষণ কষ্ট হয়েছে যে তাকে তো হসপিটালাইজ করা উচিত, সম্পূর্ণ রেড ফ্ল্যাগ। এটা ভীষণ বড় রেড ফ্ল্যাগ। তাকে বাসায় রাখা উচিত হয়নি, তাকে হসপিটালাইজ। কিন্তু এটি অবশ্যই আসলে আমাদের জানার অভাব, যে আমরা যদি জানি তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের সেই আপন মানুষটিকে আমাদের মাঝ থেকে হারিয়ে দিতে চাইবো না। কিন্তু এটা সম্পূর্ণভাবে আসলে আমাদের জানবার অভাব আমি মনে করি। এবং সুপ্রিয় দর্শক, আসলে আমাদেরকে কিন্তু এই বিষয়ে খুবই সচেতন হতে হবে। যদি আমাদের আশেপাশে কোনো মানুষের ভিতরে আমরা দেখি যে তার কোনো সুইসাইডাল থট আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে ইভ্যালুয়েশনের জন্য নিয়ে যেতে হবে। প্রয়োজনে তাকে হসপিটালাইজড করতে হবে। যদি কেউ একবার অ্যাটেম্পট নিয়ে থাকেন, তাকে কিন্তু হসপিটালাইজড করতে হবে কমপ্লিট ট্রিটমেন্ট এবং রিকভারির জন্য। এবং যখন ডাক্তার মনে করবেন যে হ্যাঁ তিনি এখন সুস্থ হয়েছেন, বাড়ি যেতে পারেন, একা থাকতে পারেন, সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে আসলে একা থাকতে দেওয়াও যাবে না। ডক্টর, আপনার কাছে আরও জানতে চাইবো যে এই যে সিচুয়েশনগুলো, এগুলোর পিছনে ডিপ্রেশনের একটি অনেক বড় একটি রোল আছে। এবং ডিপ্রেশনে যখন কেউ খুব সিভিয়ার ডিপ্রেশনে ভুগেন, আমি দেখেছি যে আসলে বেঁচে থাকাটা ওই মানুষটার জন্য কিন্তু একটি বার্ডেন। তিনি যে কোনো মানুষ, পৃথিবীর জীবন অনেক সুন্দর, কোনো মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না, এটা হতে পারে না। আমরা কিন্তু সকলেই জানি যে একদিন চলে যাব, কিন্তু আমরা কিন্তু কেউ এটা ভাবি না, কারণ আমরা জীবনকে ভালোবাসি। তো একজন মানুষ যখন বেঁচে থাকাটাই তার জন্য একটি বার্ডেন হয়ে যাচ্ছে, সেটি আসলে ডিপ্রেশনের একটি সিভিয়ার স্টেটে, এবং সেখান থেকে তিনি এই বার্ডেনটা নিতে পারছেন না দেখে তিনি আত্মহত্যা করছেন, সুইসাইড করছেন। তো এই ধরনের সিচুয়েশনে খুব বেসিক লেভেলে আমি জানতে চাইবো, আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে, আমি আপনার কাছে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাইবো যে যেই সব পেশেন্টরা ডিপ্রেশনে ভুগছেন সিভিয়ারলি, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস শেয়ার করতে চাচ্ছেন? আমি একটু বলতে চাই এটার সাথে, যে ডিপ্রেশন হলো সেটাই যখন কেউ তার নিজের ব্যাপারে সম্পূর্ণ নেগেটিভ ভাবে, সে বাইরের যে পৃথিবী
সেই বাইরের পৃথিবী সম্পর্কে সে সম্পূর্ণ নেগেটিভ থটস, এবং তার ফিউচার নিয়েও তার সম্পূর্ণ নেগেটিভ থটস। সুতরাং আপনি চিন্তা করেন যে একটা মানুষের তার নিজের, তার বাইরের, তার পরিবেশের এবং তার ফিউচারের ব্যাপারে তার কোনো পজিটিভ কিছু নেই, সেটাই কিন্তু ডিপ্রেশন। সো এই ডিপ্রেশনে যখন মানুষ একটা পর্যায়ে যায়, যখন সে বলে যে সুইসাইডের অন্যতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে হোপলেসনেস, যখন সে হোপলেস হয়ে যায় যে তার কোনো আশাই নেই, এবং একটা সময় সুইসাইড করার আগে এই রিসার্চে এসছে যে তারা সবাই ফিল করে যে তারা stuck somewhere, they are stuck at some point, they cannot get out of that place. So that moment they attempt. So এই ফিলিংসগুলা যখন মানুষের থাকে তখন কিন্তু মানে এটা এত সিভিয়ার যে এটার আসলে ট্রিটমেন্টটাও ঠিক সেইভাবে হওয়া উচিত। যদি কারো মাইল্ড ডিপ্রেশন থাকে তাহলে সেই ডিপ্রেশনটা ফ্যামিলি, থেরাপি এগুলো দিয়ে সম্ভব। যদি কারো মডারেট ডিপ্রেশন থাকে, সেটা যদি কেউ মনে করে যে আমি শুধু থেরাপিই নিব, আমি মেডিসিন নিব না, সেটাও হতে পারে মডারেট ডিপ্রেশনের জন্য। কিন্তু থেরাপি এবং মেডিসিন এই দুটা মিলালে যেটা ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্টটা বেস্ট। আর যদি সিভিয়ার ডিপ্রেশন হয় উইথ সুইসাইডাল টেন্ডেন্সি, সুইসাইডাল থটস, patient should be hospitalized, and patient should get treatment in an inpatient setting. আন্ডার অবজারভেশনে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই স্বল্প সময় আলোচনার আমাদের একটি প্রধান উদ্দেশ্য, আমরা চেষ্টা করেছি এই ইনফরমেশনগুলো প্রত্যেকের সাথে শেয়ার করতে, যেন আমরা প্রত্যেকে জানতে পারি এবং বুঝতে পারি আমার নিজের এবং আশেপাশের পরিচিত যে কোনো মানুষের এই ধরনের সিচুয়েশনগুলো যদি হয় যেখানে তিনি মানসিক বিষণ্ণতায় ভুগছেন বা যে কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছেন, আসলে কিন্তু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, ওই মানুষটিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে, প্রয়োজনে থেরাপি নিতে হবে, ওষুধের সাহায্য নিতে হবে, চিকিৎসা নিতে হবে, দরকার হলে হসপিটালাইজড হতে হবে। এবং মানসিক সমস্যা কখনোই ছোট করে দেখবার কোনো কারণ নেই, এটি আমাদের যে কোনো শারীরিক সমস্যার মতোই। এমনকি ক্যান্সার যেরকম মরণ ব্যাধি, আসলে মানসিক সমস্যাও কিন্তু সেই পর্যায়েরই মরণ ব্যাধি, যেটি ধীরে ধীরে আমাদেরকে হয়তোবা মৃত্যুর দিকেই নিয়ে যায়। সুতরাং আমাদেরকে খুবই সিরিয়াসলি বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের অবস্থান থেকে নিজের দায়িত্বটি পালন করতে হবে, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট এবং ডাক্তারের পরামর্শ এবং সাহায্য নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ সরাসরি আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সাইকিয়াট্রিস্ট ডক্টর মোবাশ্বেরা রাশি। ডক্টর মোবাশ্বেরা রাশি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এবং মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ হাফসা, TVN 24-কেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।